নমস্কার। খবরদার, কথা নয়। আপনাদের কথা দিয়েছিলাম। এই মুহূর্তে তো অনেকেই কথা দিয়ে কথা রাখে না। এটা একটা প্রচন্ড রকমের সুবিধা অসুবিধা ইত্যাদি না দেখেও আমরা বলি কথা রাখার চেষ্টা করি। গতকাল বলেছিলাম বাজেটের দিন আপনাদের সামনে আসব এবং ডক্টর সেলিম শাহ আসবেন। প্রফেসর ডক্টর সেলিম শাহ এসেছেন, কথা রাখেন। উনি সবসময় কথা রাখেন। আমাদের প্রচন্ড ব্যস্ততা রয়েছে, তার মাঝেও ইউনিভার্সিটি থেকে দৌড়ে এখানে এসেছেন। আমাদের ডান দিকে বসেছেন প্রফেসর ডক্টর সেলিম শাহ। তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বাজেট আজকে হয়েছে, এই মুহূর্তে তার কাছ থেকেই কিছু কিছু জানবো। আমরা বুঝি যে যে সময়ে বাজেট দেওয়া হয়েছে, এত বড় বাজেট পুস্তিকা পড়ে সম্পূর্ণ অকপটে সমস্ত কিছু বলে দেওয়া এই মুহূর্তে সম্ভব না, বলা উচিত না। সামগ্রিকভাবে যতটুকু ওনার সম্ভব হয়েছে ওনার দেখার, তার উপরই উনি বলবেন। আমরা কৃতজ্ঞতা জানাই খবরদার কথা নয়ের পক্ষ থেকে, এত ব্যস্ততার মাঝেও আমাদের একটুখানি সময় উনি দিয়েছেন। শুরু করার আগেই বলি, গতবারের বাজেট কতটা মানুষের কাজে এসেছে বা আসা সম্ভব হয়েছে সেটা নিয়ে কোনো কথা আমরা অর্থমন্ত্রীর কাছ থেকে আজও শুনিনি। কি হলো গতবারের বাজেট? সেই একই রকম। গতবারের বাজেটও যেমন ঐতিহাসিক ছিল, এবারও ঐতিহাসিক। গতবারের বাজেট ছিল N+N, নীতিশ প্লাস নাইডুর বাজেট। এবার সেটাকে কিভাবে দেখা হবে? বাজেট যতটুকু দেখা হয়েছে সেই প্রসঙ্গেই প্রফেসর সেলিম শাহর কাছে জানতে চাইছি, কেমন হলো 2025-2026 বাজেট? দেখুন, প্রথমেই খবরদার কথা নয় আমার কৃতজ্ঞতা জানাই। মণিময়দা, আপনাকে ধন্যবাদ যে আপনি এখানে আমাকে ইনভাইট করেছেন এবং বাজেটের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলার সুযোগ করে দিয়েছেন। আর অর্থনীতি ছাত্র, বাজেট নিয়ে বলতে সবসময় ভালো লাগে। আর আজকে যারা শুনছেন দর্শক শ্রোতা, তাদের প্রতি আমি আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। আর এই বাজেটের বিষয়ে যদি বলতে হয়, বাজেটটা এক কথায় বলা খুব কঠিন, কারণ বাজেট একটি ধারাবাহিকতা। আপনি যেখান থেকে শুরু করলেন, আপনি গতবারের কথা বললেন, আমি তার আগের বারের কথা বলবো, তার আগের বারের কথা বলবো। অর্থাৎ বাজেটের এই ধারাবাহিকতা বজায় রেখে অর্থনীতি কোন দিকে যাচ্ছে, এইটা কিন্তু বাজেটের পরিসংখ্যান, বাজেটের যে অ্যালটমেন্ট, আউটলে, বরাদ্দ, এইটার উপর বহুলাংশে নির্ভর করে। অর্থাৎ বাজেটকে আপনি দুভাবে দেখতে পারেন। একটা হচ্ছে বাজেট চমকপ্রদ কিনা, দ্বিতীয় কথা হচ্ছে বাজেট দূরদর্শী কিনা। যদি এবারের বাজেটের কথা বলেন, এক কথায় চমকপ্রদ বলতেই হবে। চমকপ্রদ এই অর্থে যে অন্তত আপনি আপামর দেশে দেখুন যে সমস্ত মানুষ বাসের মধ্যবিত্ত শ্রেণী, যারা কর কাঠামোয় একটা বিশাল অঙ্কের ছাড় পেয়েছে। কারণ 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম যাদের, তাদের এই যে কর ছাড়টা দেওয়া হয়েছে এবং কর স্ল্যাবের যে কাঠামোগত সংস্কার করা হয়েছে, এটার মধ্যেও কিছু নতুনত্ব আছে। এবং এই কাঠামোগত সংস্কারের ফলে যারা 24 লক্ষ টাকা বা তার বেশি রোজগার করেন, তারা মোটামুটি 1,14,000 থেকে 1,24,000 টাকা পর্যন্ত তারা ছাড় পাবেন। তাহলে একটা অংশ ছাড় পাবেন, এবং এই অংশটা কিন্তু অনেকটা সরকারের বলুন বা যারা এই ক্ষমতায় আছেন তাদের প্রবক্তা বলতে পারেন, তাদের প্রপাগান্ডা মেশিন বলতে পারেন। কারণ চাকরিজীবী মানুষ যারা ট্রেনে ভ্রমণ করেন, ডেলি প্যাসেঞ্জারি করেন, যারা সর্বত্র মাঠে ঘাটে ঘুরে বেড়ান এবং যারা তথাকথিত খবরের কাগজে থাকেন, মিডিয়াতে থাকেন, তারা কিন্তু সারাক্ষণই এই প্রচারটা করতে পারেন যে অসম্ভব আমাকে ছাড় দেওয়া হয়েছে, বড় সড়টা ছাড় দেওয়া হয়েছে। এটা একটা ঘটনা। এই ছাড়টার ক্ষেত্রে যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন, মানে কর কাঠামোয় যে ছাড় দেওয়া হয়েছে তাতে একটা বড় অংশের মধ্যবিত্ত শ্রেণী, বিশেষ করে ভারতবর্ষে যে অন্তত 3 কোটির উপরে যে কর্মচারী টোটাল, তারা যে লাভবান হবেন এবং তাদের একটা বড় অংশ লাভবান হবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং তাদের বাজেট নিয়ে খুশি হওয়ার মতো যথেষ্ট জায়গা রয়েছে। এখন অর্থনীতির ভাষায় যদি আপনি এবার দুটো প্রশ্ন করেন, এক, যে এই যে যাদের কথা বলা হলো মধ্যবিত্ত শ্রেণী, এই মধ্যবিত্ত শ্রেণী যারা সত্যি সত্যি সুবিধা পাবেন তারা কত শতাংশ? মধ্যবিত্তদের মধ্যে কত শতাংশ? একদম। আমি যদি বলি তারা মধ্যবিত্তদের মধ্যে 3 থেকে 4 শতাংশ। আমি বললাম আগেই যে যারা 24 লক্ষ টাকা অবধি বাৎসরিক আয় করেন,
অর্থাৎ এটা কিন্তু ভারতবর্ষের যে মোট কর্মচারী শ্রেণী, এই কর্মচারী শ্রেণীর 3 থেকে 4 বা 5%, নট মোর দ্যান দ্যাট। এই 3, 4 বা 5% যারা এই 24 লক্ষ টাকার উপর বছরে আয় করেন, তারা লক্ষাধিক টাকা কর ছাড় পাবেন তাদের হাতে সরাসরি। এবং এটা দরকার ছিল, কারণ সাধারণ মানুষের হাতে ক্রয় ক্ষমতা, কারণ আমাদের যেভাবে অর্থনৈতিক সমীক্ষা কতগুলো ইঙ্গিত দিয়েছিল, এবং সেই ইঙ্গিতটা মাথায় রেখে গতকালে আমাদের মনে হচ্ছিল যে এক্ষেত্রে সাধারণ মানুষের হাতে কিন্তু ক্রয় ক্ষমতা দিতে হবে। এটা গত বছর এখানে বসেও বলেছিলাম যে সাধারণ মানুষের হাতে ক্রয় ক্ষমতা দেওয়াটা এই মুহূর্তে আসল জরুরি ব্যাপার। এখন সেটা বাজেটে অ্যাড্রেস করা হয়েছে। তাহলে এই যে 3-4% যারা, তারাই সুবিধাটা পেলেন। এইবার মজা হচ্ছে যে আমি যে 100% সরকারি কর্মচারীর কথা বলছি, তাদের মধ্যে কিন্তু 86 থেকে 87% তারা মোটামুটি 12 লক্ষ টাকা বা তার নিচে রোজগার করে। তারা কিছু বেনিফিট পাবেন। একটা বড় অংশ 60 থেকে 65% তারা 3 থেকে 4 লাখ টাকা বাৎসরিক আয়ের মধ্যে সীমাবদ্ধ। আর 12 লক্ষ টাকা থেকে যদি আপনি 24 লক্ষ টাকা ধরেন, সেটা হচ্ছে 12 থেকে 13%। তাহলে সবাই কিন্তু সমান বেনিফিট পেল না, কিন্তু বেনিফিট কিছু না কিছু পেলো। এটা একটা শুভ দিক যে মানুষ কিছু বেনিফিট পেলেন, তার ক্রয় ক্ষমতা বাড়লো, এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, আপনি তো এই যে গতবারও এটা বলেছিলাম। সেই ক্ষেত্রে এই যে 12 লক্ষ টাকা পর্যন্ত কর নীল করে দেওয়া হলো, এটা তো একটা শ্রেণীর মানুষ মানে সুযোগ পাবে, কমপ্লিট নীল না, কিন্তু রিবেট টিবেট সবকিছু মিলে একটা সম্ভাবনা রয়েছে। যাদের ওই 12 লক্ষ রোজগার যাদের, তাদের কিন্তু যারা তার থেকে বেশি রোজগার করছেন তাদের কিন্তু 5% এবং 10% হারে কিন্তু তাদের কিন্তু ঢুকতে হচ্ছে, তাদের দিতে হচ্ছে। একেবারে পুরোপুরি তাদেরকে কর দিতে হবে না, এটা ঠিক না। এটা আয় এবং কিভাবে কি রিবেটটা পাচ্ছেন তার উপর নির্ভর করে ক্যালকুলেশনটা হবে। কেমন কিন্তু প্রচারটা যেভাবে যাচ্ছে, এই যে মানে ট্যাক্স ফ্রি, মধ্যবিত্তদের সাংঘাতিক রকম সুবিধা হচ্ছে, এতে বাজারে যে ফটকা কারবারিরা, তারা এই বাজারটাকে আবার হাইপ করে দেওয়ার কি চেষ্টা করবে না? না, শুধু ফটকার কারবারি না, দুটো ঘটনা হতে পারে। এর ফলে এই যে কর কাঠামো যে ছাড়টা দেওয়া হলো, এটাকে আমরা কিন্তু আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এই কর কাঠামোর এই পরিবর্তন এবং এই ছাড়ের ফলে 1 লক্ষ কোটি টাকার মতো লস হবে, 1 লক্ষ কোটি টাকার মতো আয় বিযুক্ত হবে আমার দেশ থেকে, রেভিনিউ থেকে। এই রেভিনিউ থেকে যখন 1 লক্ষ কোটি টাকার মতো রোজগার কমে যাবে, তখন স্বাভাবিকভাবেই আমার কিন্তু ক্যাপেক্স বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কারণ কর্পোরেট ট্যাক্স কিন্তু আমরা বাড়াচ্ছি না, তাহলে আমাদের কিন্তু ক্যাপেক্স বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটার উপর কিন্তু চাপ পড়বে। এবং তার পরিণাম যেটা হবে, প্রথমেই ধরুন ক্যাপেক্স এখন কি হয়, আমি এইটা একটুখানি বলে নিচ্ছি যে বিকশিত ভারতের কথা বলা হচ্ছে 2047-এ। বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার হতে হয় জিডিপির 35%, এবং টানা এটা কিন্তু এখন থেকে 2047 পর্যন্ত টানা প্রত্যেক বছর গড়ে অন অ্যান অ্যাভারেজ 8% হারে যদি আমার জিডিপির, যে আমার যদি 35% জিডিপির 35% যদি ক্যাপেক্স এক্সপেন্ডিচার বহন করা হয় এবং আমার জিডিপি যদি 8% রেটে বাড়ে, তাহলে একমাত্র বিকশিত ভারতের যেসব প্রতিশ্রুতি বা যে জায়গাটা কথা বলা হচ্ছে সেটা পৌঁছানো সম্ভব। এখন প্রশ্ন হলো, অর্থনৈতিক সমীক্ষা গতকালই বলে দিয়েছে আমাদের গত অর্থ বছরে কিন্তু 6.4% বা তার নিচে কিন্তু আমাদের প্রবৃদ্ধি হার জিডিপি, এবং আগামী বছর প্রবৃদ্ধি হারের সম্ভাবনা কিন্তু এস্টিমেটেড যেটা এস্টিমেট করা হয়েছে সেটা 6.3 থেকে 6.8, তার মানে 6.4 থেকে কমেও যেতে পারে। তাহলে প্রবৃদ্ধি হারটাকে আমরা বজায় রাখতে পারছি না, এটা একটা অশনি সংকেত। বেকারত্বটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না, সেটা একটা জায়গা। এবং একই সঙ্গে কিন্তু মুদ্রাস্ফীতি বা কাজের জায়গাটা তৈরি করতে পারছে না, বেকারত্ব এটাও বাড়ছে, চাপটা ক্রমশ বাড়ছে, এবং জিনিসপত্রের দামটাকেও নিয়ন্ত্রণ করতে পারছে না, বেকারত্ব নিয়ে কোনো দিশাও নাই, এবং কোনো দিশা নেই। তাহলে এই জায়গাটা যদি আপনি ধরে নেন, তাহলে পরে এখন যে জায়গাটা দাঁড়াচ্ছে যে ক্যাপেক্স এক্সপেন্ডিচার, এই ক্যাপেক্স এক্সপেন্ডিচারটা যেটা যদি এখন যেটা 31% আছে, এটা যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা যদি 31%ই থাকে বা তার থেকে কমে যায়, এই যে কর ছাড়ের ফলে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তাহলে তাহলে 1 লক্ষ কোটি টাকা যখন কমে যাবে, তখন ওখানেও কমে যাওয়ার সম্ভাবনা। তাহলে আমার বিকশিত ভারতের ওই জায়গাটা কিন্তু মার খাওয়ার একটা সম্ভাবনা তৈরি। এখন এই রেভিনিউটা রিকভারি করতে গেলে তো অন্য পথ ধরতে হবে, এবং এমন হতে পারে যে এই রেভিনিউ রিকভারি করার জন্য যখন সত্যি সত্যি টান পড়বে, তখন এমন হতে পারে যে পেট্রোলের দাম বেড়ে গেল। পেট্রোলের দাম বাড়া মানে কিন্তু তখন কিন্তু অনেক কিছু দাম বেড়ে যাবে। কোথাও কোথাও যেটুকু ন্যূনতম সাবসিডি আছে সেই সাবসিডি গুলোকে উইথড্র করতে হলো, এবং আরো কিছু ক্ষেত্রে দেখা গেল যে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেল। তাহলে সেক্ষেত্রে যে ছাড়টা পাওয়া হলো, এই ছাড়টা কিন্তু, এবং আপনি যেটা বললেন অর্থনীতি একটা মজার সাবজেক্ট। জন মেনার্ড কেন্স বলতেন, জন মেনার্ড কেন্স অর্থনীতির জন্য অন্যতম একজন প্রবক্তা,
তিনি বলতেন অর্থনীতি একটি বিপজ্জনক বিজ্ঞান, আচ্ছা, ডেঞ্জারাস সায়েন্স। এটা বটেই বটে। কারণ আমরা ভাবছি একরকম, হচ্ছে একরকম। আমি কেনিয়ার একটা উদাহরণ দিই আপনাকে। কেনিয়াতে যখন মাইগ্রেশন নিয়ে যখন খুব চর্চা হচ্ছে, ওরা বললো যে কেনিয়ার যে রাজধানী, এখানে তখন আনএমপ্লয়মেন্ট রেট ছিল 15%, নাইরোবি। তো বলো নাইরোবিতে আমরা আনএমপ্লয়মেন্ট প্রবলেমটাকে সলভ করতে চাই, কি করতে হবে, চলো 15% জব ক্রিয়েট করে দিই। 15% মতো নেট জব ক্রিয়েট করে দেওয়া হলো। দেখা গেল ঠিক যে 1 বছরের টার্গেট বা 2 বছরের টার্গেটেড পিরিয়ডের পরে কেনিয়াতে নাইরোবিতে আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে আপনার 18%, অথচ 15% জব দেওয়া হয়েছে। মানে 15% জব ক্রিয়েট করা হলো, 15% জব আনএমপ্লয়মেন্টটাকে কাটেল করার জন্য, মানে জিরো করার জন্য। দেখা গেল ওই 15% অ্যাডিশনাল জব রিকোয়ারমেন্ট দেওয়া হলো অ্যাপয়েন্টমেন্ট, তারপরে 18% আনএমপ্লয়মেন্ট বেড়ে গেল। কারণ যখন বিভিন্ন রুরাল এরিয়া অফ কেনিয়া লোকজন জানতে পারলো যে কেনিয়াতে এরকম ওই 15% জব ক্রিয়েট করা হয়েছে এবং অ্যাডিশনাল লোকজন দৌড়াচ্ছে ওটার পিছনে, সবাই গ্রাম থেকে দৌড়ালো এবং গিয়ে লোকজন এত বেশি জব প্রত্যাশী হয়ে গেল, তারা রাতারাতি কেনিয়ার সিটিজেনের কার্ড ফাট সব বার করে নিল এবং যার অনিবার্য পরিমাণ হলো 15% বেকারত্ব। 15% জব ক্রিয়েট করার পরেও 18% আরো অতিরিক্ত বেড়ে গেল। অর্থনীতি এতটাই বিপজ্জনক একটা সাবজেক্ট। এখানে আপনার কথা আমি আপনি যে প্রসঙ্গটা তুললেন ওখান থেকে আমার মনে পড়লো, আপনি যখনই বললেন যে এই যে ডিএ বাড়লে পরে জিনিসের দাম বাড়ে, ঠিক সেরকম আমরা যেরকম ভাবছি যে আমাদের একটা বড় সড়ো ছাড় হলো, ঠিক বাজারে কিন্তু লোকজন ভাবছে যে এরা 1 লক্ষ টাকার উপর কিন্তু বছরে বাড়তি রোজগার করছে, কাজে তার 10% আমার কেন না ভাই, সুস্থ বানতে হয়, চলো 10% আমার, এই 10% অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ার সম্ভাবনা রয়ে গেল। অর্থাৎ এই স্পাইরাল এফেক্টটা কি হবে এটা এখনই বলা যাবে না। তবে মানুষ স্বস্তি পেয়েছেন যারা চাকরিজীবী, যারা সাধারণ রোজগারে এবং বিশেষ করে যারা একটু আপার গ্রেডের চাকরিজীবী, তাদের জন্য একটা নেট পকেটে একটা নতুন বাড়তি অংশ আসছে। এক্সপেক্টেড যে তাদের ক্রয় ক্ষমতা কিছুটা বাড়বে, তারা হয়তো একটু গাড়ি বাড়ি একটু ঋণ করে গাড়ি বাড়ি কেনার কথা ভাববেন। যদি ঠিক প্রত্যাশিত পথে যায় ভালো, কিন্তু অর্থনীতি যে বললাম বিপজ্জনক সাবজেক্ট, যদি প্রত্যাশার বাইরে কিছু ঘটে যায় এবং যে সম্ভাবনাগুলো আমি বললাম এতক্ষণ ধরে চরম প্রবল, তাহলে পরে এখনই এটার বেনিফিট বলা যাচ্ছে না। আপনি জবের কথা বললেন, কিছু নেই, আরো 2-3টে বিষয় যেমন প্রাইভেট ইনভেস্টমেন্ট, এফডিআই এবং ডলার এক্সচেঞ্জের ব্যাপারটা, আর মানে পরবর্তী সময়ে যে ইন্টারন্যাশনাল ট্রেড, এই নিয়ে বিক্ষিপ্ত, যেমন আমাদের সঙ্গে চীনের যে বাজারটা যেভাবে ক্ষয় পেয়েছে বাইতে, এটাকে রিকভারি করার কোনো পথ ইত্যাদি আমরা বাজেট বক্তৃতায় শুনলাম। আপনি যে প্রথম কথা যেটা বললেন যে এই যে রেভিনিউ আমাদের কমে যাবে, দুপুরবেলা থেকে আমি যতজনের কথা শুনেছি কেউ কিন্তু এই জায়গাটা ইন্ডিকেট করলো না, অথচ এটা সায়েন্স, কেউ করলো না এখন পর্যন্ত। কিন্তু এটা একটা বিজ্ঞান, ঠিকই তো, এই টাকাটা রিকভারি করবে কোত্থেকে, এই যে গ্যাপটা কোত্থেকে আসবে সেটা তো আমাদের উপরই বোঝাটা ছাপানো হবে কোনো না কোনো ভাবে মনে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রাইভেট ইনভেস্টমেন্ট, এফডিআই এর কথাটা প্রসঙ্গক্রমে আমি বলি, প্রায় 22,000 কোটি টাকা তারা তো শেয়ার মার্কেট থেকে তুলে নিয়ে গিয়েছেন। এই যে এই জায়গাটাতে এই মুহূর্তে আজকের বাজেট থেকে আপনি মানে কোনো কিছু পেলেন কিনা? এখন এই বাজেটও তো কিছু ইঙ্গিত রয়েছে, কিন্তু বাজেটের পরে 7 দিন পরে কিন্তু একটা অর্থ বিল বা ফাইন্যান্স বিল আসতে যাচ্ছে। এই ফাইন্যান্স বিলটা দেখলে পুরো পিকচারটা পরিষ্কার হবে, ক্লিয়ার হবে। এমনিতে কি হচ্ছে ধরুন আমাদের ট্যাক্স সংক্রান্ত ব্যাপারে এবং ফরেন ডাইরেক্ট এফডিআই, যেটা আপনি বলেন এফডিআই সংক্রান্ত, যেমন বাজেটে বলা হয়েছে যে আমাদের এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে ইন্স্যুরেন্স ক্ষেত্রে, মানে যেটা আমাদের বীমা ক্ষেত্রে এবং পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ কিন্তু 74%-এর উপরে যেতে পারবেন। একটা সময় দীর্ঘদিন আমরা মেনটেন করেছিলাম যে আমাদের দেশে 50%-এর নিচে থাকতে হবে এফডিআই, কারণ আমাদের কন্ট্রোল রাখার জন্য। একদম প্রত্যেক দেশ তাই করে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমার দেশে আসছে, কোম্পানির মালিকানা তখন ভাগ হবে। এখন আমার দেশে যে মালিক আছে তার হাতে যদি 50%-এর উপর শেয়ার থাকে বা সরকারের হাতে, তাহলে সরকার বা আমার দেশীয় মালিক নিয়ন্ত্রণ করবে, তাহলে দেশের স্বার্থ রক্ষিত হবে। যদি কোনো কারণে বিদেশি বিনিয়োগ যদি 50% উপরে যায়, তাহলে কিন্তু ওই ভেঞ্চার থেকে কন্ট্রোলটা কমে আসে। এই জন্য অনেক যুদ্ধ করার পরে ইদানিং এই গত 10 বছরের মধ্যে এটাকে বাড়িয়ে 74% করা হয়েছিল। এইবারের বাজেটে বলছে এটা 100% করে দেওয়া। আমাদের বীমা ক্ষেত্রে 100% করে দেওয়াটা, এফডিআই এটার ক্ষেত্রে কিন্তু দুটো বিষয় থাকে। এক, ওই বীমা ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ, যে বীমা ক্ষেত্রগুলো, বীমা কোম্পানিগুলো এফডিআই 100% নেবে, তার ফুল অটোনমি বা কন্ট্রোল কিন্তু ওদের হাতে, আমাদের হাতে রইল না। দ্বিতীয়ত, সরকার যেভাবে প্রাইভেট ক্ষেত্রকে যেভাবে বাড়ানোর জন্য সুযোগ দিচ্ছে,
এর ফলে এখানে অনেক বেশি লাইসেন্সিং এর অন্য বিষয়গুলো এবং রেগুলেটরি মেকানিজম এগুলো অনেক ক্ষেত্রে লুজ হচ্ছে, ক্রমশ অনেক লুসির হয়ে যাচ্ছে। এবং আগামী দিনে যদি সত্যি সত্যি বীমা ক্ষেত্রে আমাদের লোকজন ধাক্কা খায়, যদি কোনো চিট হয়, তাহলে পরে সত্যি সত্যি এই কোম্পানিগুলো আমাদের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। আগামী দিনে তারা তাদের এফডিআই নিয়ে বিদেশে চলে গেল, পাড়ি দিল। আমরা আমাদের এখানে এটা বলা হচ্ছে না যে আমি যখন 100% এফডিআই যখন তাকে আমি ছাড় দেবো, এফডিআই 100% বিনিয়োগের সুযোগ দেবো, সেক্ষেত্রে তার লায়াবিলিটিস, তার যে মর্গেজ, ওইখানে কি কি রাখা হবে, এবং আমার দেশের যারা বিমাতে টাকা লগ্নি করবেন তাদের স্বার্থ সুরক্ষার যে নিরাপত্তা বা মেকানিজম, এই জায়গাটা কিন্তু এখনো ক্লিয়ার না। ফাইন্যান্স বিল এলে পরে বুঝতে পারবে এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা। এমএসএমইর ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যেটা ছিল আপনার বলা হচ্ছে 5 কোটি থেকে 10 কোটি করা হয়েছে, খুব কি লাভবান হবে এমএসএমইর? এমএসএমইর চেহারা কি? না, এটা হচ্ছে কি, এমএসএমইর ধরুন অনেকগুলো ভাগ আছে, এবং তার মধ্যে স্মল, মিডিয়াম এবং তার সঙ্গে মাইক্রো স্মল মিডিয়াম। এতদিন পর্যন্ত ডেফিনেশন ছিল যে 1 কোটি বা 2 কোটি টাকা পর্যন্ত হলে সেটা মাইক্রো, এখন এটাকে 10 কোটি করা হচ্ছে। বা 50 কোটি টাকা অবধি যদি ইনভেস্টমেন্ট হয়, আমি সেটাকে বলছিলাম যে মিডিয়াম। আমি সেটা 125 কোটি টাকা হলে এখন বলবো এটাকে মিডিয়াম। এইগুলো ডেফিনেশনাল চেঞ্জ একটা হতে পারে। এর ফলে মানে ধরে নেওয়া হচ্ছে যে এখন তো কি হয়, চাকরি বাকরি বা সরকারি চাকরি জায়গা অনেক কমে আসছে, আর প্রাইভেট কোম্পানিগুলো ব্যবসার জন্য তারা কিন্তু খুব বেশি লুক্রেটিভ অ্যাপয়েন্টমেন্ট দেয় না। একদম। তাহলে যদি কিছু কিছু ছেলে মেয়ে যারা ট্যালেন্টেড, তারা যদি মনে করে যে আমরা ব্যবসা বাণিজ্য করব, আমরা এন্টারপ্রেনারশিপ করব, তাহলে সরকার কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এন্টারপ্রেনারশিপকে প্রমোট করছে অনেকদিন থেকে। মানে যত বেশি জব ক্রাইসিসটা বাড়ছে, যে বছরে 2 কোটি চাকরি দেবো, এই 2 কোটি চাকরির জায়গাটা বজায় রাখা যায়নি, প্রতিশ্রুতি ফেল করেছে। পরবর্তী ক্ষেত্রে এটাকে রিভাইজ করে করা হলো, বছরে 20 লক্ষ বেকার ছেলে মেয়ের চাকরি দেবো। গত 3-4 বছর যখন থেকে 2 কোটিকে রিভাইজ করে 20 লক্ষ করা হলো, এই 20 লক্ষর এই টার্গেটটাও কিন্তু গত 3-4 বছরে ফুলফিল হয়নি। এখন এই বাজেটে দেখবেন মাখানা বলে একটা প্রজেক্ট, মাখন বিহারে একটা প্রজেক্ট, কারণ এটা তো বিফর বাজেট না বিফর বিহার, এটা নিয়ে লোকের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে যে তুমি বিহারকে ঢেলে দিচ্ছ। এবং আপনি বলেছিলেন n+n মানে n2 বাজেট, এবার কি B1 না বি বাজেট? না, এটাকে আপনি বিবিবি বলতে পারেন, ট্রিপল বি, মানে বি ফর বিহার and rest is বঞ্চিত ভারত। তো বঞ্চিত ভারত, ডেপ্রাইভড ইন্ডিয়া। তো এটা এখন এই জায়গাটা তো আসছে যে এখন অনেকগুলো কার্টুন বেরিয়েছে খুব সুন্দর, যে দেখা যাচ্ছে যে মানে বিহারের প্লেট পূর্ণভাবে পরিপূর্ণ, সেখানে মন্ডা মাঠাই, খাবার দাবার, রোল টোল এভরিথিং, আর এক জায়গায় শুধু 2টো ছোট ছোট সাদা ভাতের মন্ড। মানে অন্যান্য স্টেট গুলো রিয়েলি মানে বিহারমুখী বাজেট এটা এত বেশি মাত্রায়, এবং যার জন্য আমাদের যিনি বাজেট পেশ করেছেন আজকে, এটা তার 8ম বাজেট, নির্মলা সীতারামন শ্রদ্ধেয়, তো তার 8ম বাজেট। তিনি কিন্তু আজকে শাড়ি যেটা পরেছেন সেটা কিন্তু বিহারের মধুবনী শাড়ি। তো বিহারের মধুবনী শাড়ি পরে তিনি আজকে একটি বিহারমুখী বাজেট পেশ করেছেন, কারণ বিহারে আমাদের ডিসেম্বর মাসে সম্ভবত এই বছরের শেষের দিকে নির্বাচন ডিক্লেয়ার হবে, এবং বিহার তাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ নীতিশ একটি অন্যতম সরকারের পিলার। হয়তো চন্দ্রবাবু নাইডু এখন চুপ করে আছেন, হয়তো পরের বাজেটের জন্য অপেক্ষা করছেন, হয়তো চন্দ্র তখন আবার দেখা গেল যে আমাদের মুখীনতাটা বদলে গেছে। এখন যাই ঘটুক না কেন, আসল কথা হচ্ছে যে কথাটা আপনি বলছিলেন, যে তাহলে এই জায়গাটাই যে আমাদের সত্যি সত্যি প্রাইভেট ইনভেস্টমেন্ট। এবার একটা খুব ইন্টারেস্টিং জায়গা আমি দেখছিলাম, যে বলা হচ্ছে যে পিপলস এক্সপেন্ডিচার অর এক্সপেন্ডিচার ফর দি পিপলস, মানে মানুষের জন্য কি কি ইনভেস্টমেন্ট। সেখানে ইনভেস্টমেন্টের জায়গায় যে গল্পটা এলো যে আইআইটি গুলোতে 6000 সিট বাড়ানো হবে। গুড, ভালো প্রস্তাব। আচ্ছা, নতুন যে 4টে আইআইটি 2014 পরে হয়েছে, তাদের পরিকাঠামোগতভাবে ঢেলে সাজানো হবে। গুড, ভালো প্রস্তাব। এবং মেডিকেলের ক্ষেত্রে 10,000 সিট বাড়ানো হবে, এবং আগামী 5 বছরে টার্গেটফুলি আরো 75,000 মতো সিট 5 বছরে অ্যাডিশন করা হবে। তাহলে এইগুলো কিন্তু হচ্ছে এক ধরনের, মানে এখানে কিন্তু সরাসরি বাজেটারি অ্যালোকেশন না, কিছু ইনসেন্টিভাইজ, কিছু ইনসেন্টিভ দেওয়া হলো, কিছু প্রণোদনা দেওয়া হলো। তাহলে সরাসরি মানুষ কেন্দ্রিক ইনভেস্টমেন্ট না। তবে একটা জায়গায় নীরবতা রেখেছেন, এটা সরকারি মেডিকেল কলেজে দেওয়া হবে না বেসরকারি? না, আমি এটাতেই যাচ্ছিলাম। অথচ ডান দিকে যখন বলা হচ্ছে, এটাও পিপলস ইনভেস্টমেন্ট, যে বেসরকারি শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, বেসরকারি বিনিয়োগ যেখানে আছে, এইগুলোকে এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য 20 লক্ষ কোটি টাকা দেওয়া হবে। 20,000 লক্ষ কোটি টাকা। তাহলে ওদের জন্য একটা হিউজ অ্যামাউন্ট। সরকারি ক্ষেত্রগুলোর জন্য ইনসেন্টিভ স্কিমস, যে 10,000 সিট টোটাল মেডিকেলে বাড়াবো, 6,000 সিট আমি আইআইটি গুলোতে বাড়াবো, 4টে নতুন আইআইটি শুধুমাত্র তাদের জন্য আমি নতুন পরিকাঠামো দেবো,
আমি প্রত্যেকটা স্কুলের জন্য আমি ব্রডব্যান্ড সিস্টেম চালু করব, এটা খুব বেশি, এগুলো তো খুব খরচ সাপেক্ষ না। অথবা আমি প্রত্যেকটা অন্তত দেশে অন্তত আগামী দিনে প্রায় 200টার মতো ল্যাবরেটরি সারা দেশে করব, যেখানে স্কুলগুলোতে আমি নতুন ধরনের ল্যাবরেটরি করব। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড টেকনোলজি, যেটা বিহারে করা হচ্ছে, সব মানে বিহার ভিত্তিক। মাখানো হচ্ছে বিহারে। তারপরে এনআইটি যেটা বললাম সেটা, তারপর বিমানবন্দর দেওয়া হয়েছে তিনটে বিমানবন্দর, এবং তার মধ্যে একটা গ্রিনফিল্ড আছে, এবং পাটনা বিমানবন্দরকে একদম ঢেলে সাজানো গ্রিনফিল্ড করা আছে, গ্রিনফিল্ড করার জন্য। এই যে সবটা, এই যে বিহার মানে এই বাজেটে যেটা হচ্ছে সেটা কিন্তু অনেকটাই, মানে একটা হচ্ছে যে বাজেটকে আমি বললাম দুভাবে, একটা চমকপ্রদ বিহারে ভোটমুখী বা বিহারমুখী, একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যবিত্ত শ্রেণীর করে একটা চমকপ্রদ ছাড় দিয়ে এখানে একটা প্রচারের জায়গাটা তৈরি হলো, এবং সেই সঙ্গে কিন্তু দূরদর্শিতার জায়গায় কিছু কিছু অভাব কিন্তু রয়ে গেল। যেমন ধরো আমি বলি, গতবার যে আমাদের কথাবার্তা হয়েছিল, আপনার মনে থাকবে কথাবার্তা, যে আমরা শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ, একটা কথা আমি খুব ক্যাটেগরিক্যালি বলেছিলাম, এটা আপনাদের আবার রিপিট করছি আমি, দর্শক শ্রোতাদের এটা আবার নতুন করে মনে করিয়ে দিতে চাই আমি, যে আমাদের দেশে একটি নতুন শিক্ষানীতি চালু হয়েছে, জাতীয় শিক্ষানীতি 2020, কেমন? তা জাতীয় শিক্ষানীতি 2020 যে চালু হয়েছে 2020, এইটার পরিপ্রেক্ষিতে শিক্ষাকে বলছে ঢেলে সাজানো হবে, এবং মূলত স্কিল বেসড শিক্ষায় সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে, এবং স্কিল বেসড শিক্ষার এবং জেনারেল শিক্ষা এর মধ্যে 40% হচ্ছে আপনার ইন্টারনেট বা অন্তর্জাল নির্ভর, কম্পিউটার নির্ভর। তাহলে প্রযুক্তি আমাদের দেশে এখন যে নয়া শিক্ষানীতি যেটা চালু করা হলো 2020 সাল থেকে, এই শিক্ষানীতির মূল কথা হচ্ছে প্রযুক্তি নির্ভরতা, অন্তর্জাল নির্ভরতা, ইন্টারনেট নির্ভরতা, এবং একই সঙ্গে এর অন্যতম নির্ভরতা হচ্ছে দক্ষতা নির্ভরতা, দক্ষতা, ছেলে মেয়েদের দক্ষতা বৃদ্ধি। এখন অনেকে এটার বিপরীতে প্রশ্ন করতে পারেন যে বিজ্ঞানের চর্চা ছেড়ে দিয়ে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গাটাকে কমিয়ে দিয়ে তুমি যদি শুধুমাত্র দক্ষ বলতে এমন সব স্কিল দিচ্ছ, হাতে উলবো না, রেডিও সারানো, টিভির মেকানিক, এই ধরনের, অথবা হ্যান্ডলুম কারিগর, এই ধরনের দক্ষতা বিশ্ববিদ্যালয় স্তরে চালু করার মানে হচ্ছে তোমার জব মার্কেটটা ক্রমশ ছোট হয়ে আসছে বলে, আমি এই জায়গাটা ভাবার জন্য বলছি আমাদের শ্রোতাদের, যে এই জায়গাটা দর্শকদের ক্রমশ মানে জব দেওয়ার জায়গাটা, কাজের জায়গাটা ছোট হয়ে আসছে বলে লো স্কিল বেসড এডুকেশন সিস্টেম চালু করে তুমি আসলে এক ধরনের অর্ধ দক্ষ শ্রমিক তৈরি করতে চাইছো কর্পোরেট এবং প্রাইভেট সেক্টরের জন্য। এটা কিন্তু একটা জায়গা হতেই পারে, কিন্তু আমি যদি উল্টো দিক থেকে ধরি যে আজকের দিনে প্রযুক্তি ছাড়া শিক্ষা সম্ভব না, তাই আমি ধরে নিচ্ছি যে এই নীতিটা, শিক্ষানীতি অত্যন্ত ভিশনারি ফর দ্য টাইম বিং। এই ভিশনারি শিক্ষানীতিতে প্রযুক্তি, অন্তর্জাল এবং স্কিলের উপর যে জোর দেওয়া হলো, যেটার জন্য দিস ইন্ডিয়া ইজ নট টিল ডেট প্রিপেয়ার্ড। আজ পর্যন্ত ভারতবর্ষ কিন্তু তৈরি না। আপনি আমাদের রাজ্যের জেনারেল কলেজগুলোতে দেখুন, মানে অনেক প্রিন্সিপালের রুমে হয়তো একটা কম্পিউটার আছে, টিচারদের জন্য কোনো বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রুম নেই, টিচারদের জন্য কোনো নির্দিষ্ট ডেস্ক নেই, টিচারদের কাবার্ড নেই, টিচারদের কোনো আলাদা করে টিচারদের কম্পিউটার নেই, শিক্ষকদের জন্য কোনো ইন্টারনেট ফ্যাসিলিটিস নেই, স্টুডেন্টদের জন্য কোনো ল্যাব নেই, এবং আধুনিক প্রযুক্তি নির্ভর ল্যাব যেটা বলা হচ্ছে সেটা প্রায় নেই বললেই চলে। অথচ তাদের অনলাইন এডুকেশন 40% অনলাইন কোর্সেস, মানে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস এগুলো চালু করা হচ্ছে। তাহলে একটা গ্রেট কিন্তু একটা ডিজিটাল ডিভাইড তৈরি হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে, এবং এই জায়গাটাই পরিকাঠামো ঢেলে সাজানোর জন্য আমি গতবার খুব ক্যাটেগরিক্যালি বলেছিলাম যে শিক্ষা ক্ষেত্রে আমি অন্তত 5 থেকে 7 গুণ বেশি বরাদ্দ এক্সপেক্ট করেছিলাম, অথচ আমাদের বাজেটের 2% শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ গত বছরও হয়নি, এবছর হয়নি, এবারও নেই না। এবার শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ হয়েছে, আপনারা বলেন দুটো বিষয় আপনি উল্লেখ করেছেন, স্বাস্থ্য আর শিক্ষা। আমি তথ্যটা যেটা বেরিয়ে এসছে তাতে দেখা যাচ্ছে গত বছরের যে আপনি গত বছর বলেছিলেন দেখতে হবে কত টাকা, এর আগের বারও টাকা খরচ করতে পারেনি পুরোটা, এই বছরও আপনাকে তথ্য হিসেবে দিচ্ছি 1255 কোটি টাকা তারা স্বাস্থ্য খাতে খরচ করতে পারেনি রাজ্য, না টোটাল 1000 কোটি টাকা। আর এদিকে 11,600 কোটি টাকা, 600 লক্ষ কোটি টাকা তারা শিক্ষা খাতে খরচ করতে পারে, অথচ বরাদ্দই সেখানে কম। তাহলে একটা বরাদ্দ কম, তার মধ্যে বোঝাই যাচ্ছে ইমপ্লিমেন্টেশনটা ঠিক মতো হচ্ছে না। তাহলে ইমপ্লিমেন্টেশন বটল নেক, একটা ইমপ্লিমেন্টেশনে যে বাধা,
এটা কিন্তু রয়েই যাচ্ছে। আমি এটাই বলছি, গতবার 47,000, কারণ আমাদের দেশের বাজেটটা কত হয় জানো? 50 লক্ষ কোটি টাকা। 50 লক্ষ 63,345 কোটি টাকা। এই 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 বাজেটের মধ্যে মাত্র 50 লক্ষ, গতবার কত ছিল? 47 লক্ষ কোটি টাকা। আর এবার 50 লক্ষ, মানে 50 লক্ষ কোটি টাকা, মানে এবার দেখা 50,000 কোটি টাকা। তাহলে 50,000 কোটি টাকা মতো আমাদের দেখো, 47,000 থেকে 50,000 কোটি টাকা যদি আপনি অঙ্কের হিসেবে ধরেন, তাহলে আমি এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে 6% 7% মতো বৃদ্ধি হলো। কিন্তু যদি ইনফ্লেশনকে অ্যাড করেন, তাহলে কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্টেড হলে গতবারের তুলনায় বরাদ্দ কমে গেল। আমি কিন্তু ওটা ওই অঙ্কের হিসেবে বাড়লো কি কমলো, আমি ওই জায়গাটাতেই যাচ্ছি না। আমার বক্তব্য হলো, নতুন শিক্ষানীতি যদি আন্তরিকভাবে প্রয়োগ করতে হয় এবং এই শিক্ষানীতির যদি প্রযুক্তিগত এবং অন্তর্জাল নির্ভর এবং স্কিল নির্ভর ব্যবস্থা যে শিক্ষা প্রস্তাব করা হয়েছে, এইটার যদি ফায়দা তুলতে হয়, তাহলে গোটা দেশ জুড়ে সমস্ত কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুলের পরিকাঠামোকে ঢেলে সাজাতে হবে, পরিকাঠামোকে প্রযুক্তি নির্ভর, অন্তর্জাল নির্ভর করতে হবে এবং স্কিল সেন্টার ডেভেলপ করতে হবে। ওই বিক্ষিপ্ত ভাবে 100 বা 200 স্কিল সেন্টার সারা ভারতবর্ষে ডেভেলপ করা হবে না। এই জায়গাটা কিন্তু একটা বড় গ্যাপ থেকে গেল এবং যার অনিবার্য ফলশ্রুতি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনিবার্য ফল আমাদের রাজ্যে আমরা দেখছি যে 50%, 60%, 70% ছেলে মেয়ে ফেল করে যাচ্ছে। কারণ কোর্স একটা প্রস্তাব করলাম, যেমন কোর্সের আমি পরিকাঠামো দিলাম না, শিক্ষকদের ওইভাবে আমি ট্রেন করলাম না, শিক্ষকদের জন্য কোনো ওয়ার্কশপ হলো না গোটা দেশ জুড়ে। তাহলে সত্যি সত্যি আমি যে শিক্ষা নীতি প্রস্তাব করলাম তার ইমপ্লিমেন্টেশনে বড় ঘাটতি থাকবে আমার মনে হয়। এবং শিক্ষা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা আমরা বলি, মানে যেটাকে আমরা বলছি চিরস্থায়ী উন্নয়ন, এই চিরস্থায়ী উন্নয়ন যেতে গেলে শিক্ষা স্বাস্থ্য ছাড়া হবে না। এই শিক্ষা, স্বাস্থ্যই আমাকে এবং প্রযুক্তি, এই তিনটা আমাকে অর্থনীতির ভাষায় চিরস্থায়ী উন্নয়নের দিকে নিয়ে যাবে। সেই জায়গায় যদি আমি এই একবার অন্তত বা দুবার বা আমার টার্গেট ফুলিয়ে 3-4টে বাজেটে পরপর, যেহেতু সরকারটা নতুন, এটা থার্ড জেনারেশন, মানে থার্ড এনডিএ গভর্নমেন্ট, এই সময় তার 5টা বছর হাতে আছে, এইটা বেস্ট টাইম ছিল। গতবার কিন্তু অন্তর্বর্তী বাজেট ছিল, তাহলে এই সময়টা একদম সর্বোত্তম সময় ছিল, যে সময় এই 5 বছর টার্গেট ফুলি শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে হিউজ ঢালাও একটা বরাদ্দ করার, অন্য জায়গা থেকে কাটেল করে হলেও করা উচিত ছিল। তাহলে পারে কিন্তু আগামী দিনে আমি এটাকে দূরদর্শী বাজেট বলতে পারতাম। কেন এই ঘাটতিটা ঠিক একই রকমের শিক্ষা ক্ষেত্রে অঙ্কের হিসেবে 9.08% বেড়েছে, মোট 99K crore, মানে 99,000 কোটি টাকা মতো বরাদ্দ করা হয়েছে। তার গতবার ছিল 91,000 কোটি টাকা প্রায়, এবার 99,000 কোটি টাকা। অঙ্কের হিসেবে 9.08% বেড়েছে। কিন্তু সত্যি সত্যি আমার দেশে স্বাস্থ্য ক্ষেত্রে কোভিড পরবর্তী সময়, আমাদের কিন্তু COVID-19 আমাদের অভিজ্ঞতা দিয়ে গেছে যে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো যথেষ্ট না। তাহলে কোভিড পরবর্তী সময়ে এই স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজানোর জন্য এবং আগামী কোনো একটা এরকম কোভিড মহামারী এলে বা অন্য একটা মহামারী এলে সেটার মোকাবেলা করার জন্য আমাদের কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রেও যথেষ্ট বরাদ্দ বাড়ানো উচিত ছিল। রেলের বাজেটের ক্ষেত্রেও দেখা যাচ্ছে 11,000 কোটি টাকা কমিয়ে আনা হয়েছে। এখন এই যে পরিবহনের উন্নয়ন, রেল নিয়ে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, এটা থেকে বেরিয়ে আসার পথটাকে কি করে করবেন? এটাও কি প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে? সে তো অবশ্যই, কারণ এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে প্ল্যাটফর্ম ভিত্তিক, যে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মকে প্রাইভেট হাতে দিয়ে, ব্যক্তিগত হাতে দিয়ে দেওয়া যায় কিনা। তাহলে ওই প্ল্যাটফর্মের স্টল থেকে শুরু করে ওয়াইফাই ব্যবস্থা থেকে শুরু করে যা কিছু, এবং যাত্রীরা যা ব্যবহার করবে তার সবটাই কিন্তু প্রাইভেট কোম্পানিকে মাসুল দিতে হবে। শুধুমাত্র পুরো রেল ব্যবস্থা থাকে না, রেল ব্যবস্থাকে টুকরো টুকরো করে ভাগ করে ছোট করে একদম, যে আমি কোথাও শুধু ক্যান্টিন না, আমি পুরো একটা স্টেশনটাকে বা দুটো প্ল্যাটফর্মকে আমি প্রাইভেট হাতে দিয়ে দিলাম, কোথাও এত কিলোমিটার রেল লাইনকে হাতে দিয়ে দিলাম, পরিচর্যা সংরক্ষণাবেক্ষণ তারা করবে এবং তারা সেখান থেকে ট্যাক্স বা টোল প্লাজা বলেন, টোল ট্যাক্স বলেন, সেটা কালেক্ট করবে। ধীরে ধীরে রেলের প্রায় 100% কাঠামোকে ছোট ভাগ করে পুরো রেলকে তখন দেওয়া হবে না, কারণ পুরো রেলের সঙ্গে মানুষের সেন্টিমেন্ট জড়িত, এটা দিতে সময় লাগবে। কিন্তু রেলের এই পূর্ণ পরিকাঠামোটাকে টুকরো করে ভাগ করে ছোট করে কিন্তু প্রাইভেট হাতেই দেওয়া হচ্ছে। যেমন পেন্ট্রিকার সার্ভিস প্রাইভেট হাতে, রেলের কম্পার্টমেন্ট গুলো বা ট্রেন একটা প্রাইভেট হাতে, কিছু কিলোমিটার রেল লাইন প্রাইভেট হাতে, এইভাবে ভাগ করে পরিকাঠামোগুলোকে রেল হাতে দেওয়া হচ্ছে। এবং এই জন্য পরিকাঠামোর যে ডাইভার্সিফিকেশন বা মার্কিং অফ দি সার্ভিসেস, এটা কিন্তু বহু আগে থেকেই শুরু হয়ে গেছে। And that is under process. ঠিক। সর্বশেষ প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চল কি পেলাম? একটি শুধু সার কারখানা ছাড়া। এটা বলা খুব মুশকিল উত্তর পূর্বাঞ্চল, কারণ আমি বাজেটটা খুঁজছিলাম অনেকটা করে,
অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম, বাজেটটা খুঁজছিলাম। আমি বাজেট দেখলেই প্রথম ভাবি ফিসকাল ডেফিসিট, FRBM, মানে ফিসকাল অ্যান্ড বাজেটারি যে রেগুলেটরি ম্যানেজমেন্ট, FRBM অ্যাক্ট অনুযায়ী আমার এটাকে 3% বাড়ছে যে আনতে পারলো কিনা। দেখলাম যে ফিসকাল ডেফিসিট আমার 4.4% রয়ে গেল। এটা হচ্ছে একটা ধাক্কা। আচ্ছা, বাজেট দেখলে প্রথমেই দেখি আমি যে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আগের তুলনায় কতটা বেড়েছে। দেখলাম যে গতবারের তুলনায় ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু খানিকটা বাড়ার সম্ভাবনা, যদি হয় তাহলে সেটা কিন্তু ভালো দিক। কেমন? আচ্ছা, এবার ধরুন আমি আরেকটা জিনিস দেখি যে আমার ট্যাক্স রিসিট নেট, এবার ট্যাক্স রিসিটটা কিন্তু গভর্নমেন্টের ক্রমাগত বাড়ছে। এটা একটা ভালো দিক। ইভেন করোনা পরবর্তী সময়ে 2020-21 পর থেকে 21-22 থেকে এখনো পর্যন্ত গভর্নমেন্টের ট্যাক্স রিসিটটা টোটাল কর আয় যেটা গভর্নমেন্টের, সেটা কন্টিনিউসলি কিন্তু ইনক্রিজিং বাড়ছে। আর উল্টো দিকে ঠিক রিভার্স ওয়েতে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা কমছে। এবার যখন ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমছে, স্বাভাবিকভাবেই সব রাজ্যের জন্যই কমবে, সবার জন্যই কমবে। এবং যেখানে বাজেটে পরিষ্কার বলছে রাজ্যগুলোকে সফট লোন দেওয়া হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে কিন্তু লোন নিতে হবে আগামী দিনে। কারণ ক্যাপিটাল এক্সপেন্ডিচার সফট লোন দেবো, 50 বছরে তোমরা শোধ করবে, ইন্টারেস্ট খুব মিনিমাম হবে। তার মানে কি সরাসরি কিন্তু ক্যাপিটাল বরাদ্দ সরকার, কেন্দ্রীয় সরকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার বরাদ্দ কিন্তু রাজ্যকে দিতে চাইছে না। এটা যাচ্ছে একটা পার্ট, আমি বাজেটের অন্তর্গত দিক বললাম, যার ফলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সরকার কিন্তু এফেক্টিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট, এটা কিন্তু ক্রমাগতভাবে কিন্তু আস্তে আস্তে কমে আসছে। দ্বিতীয় একটা জায়গা তৈরি হচ্ছে যে 2014 পরবর্তী সময়ে 2015 সালের পয়লা জানুয়ারি থেকে আমি বারবার এই কথাটা বহুবার আপনার এখানে বলেছি আমি, যে যখন থেকে প্ল্যানিং কমিশনকে উঠিয়ে দেওয়া হলো, এবং ফাইন্যান্স কমিশন তার, যেহেতু এটা কনস্টিটিউশন বডি, হ্যাঁ, এবং ফাইন্যান্স কমিশন তার জায়গায় রয়ে গেছে, কিন্তু ফাইন্যান্স কমিশন যে বরাদ্দ দেয় তার কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে। প্ল্যানিং কমিশনে কিন্তু প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা বসতেন এবং দাবি দেওয়া অনুযায়ী প্ল্যানিং কমিশনে বরাদ্দ বাড়ানো এবং বরাদ্দ কমানো, বরাদ্দ চাপ দেওয়ার একটা জায়গা ছিল, প্রেশার ক্রিয়েট করার জায়গা ছিল। সেটা নীতি আয়োগ দিয়ে হবে না, কারণ নীতি আয়োগ হচ্ছে একটা পরামর্শদাতা বডি, এটা হচ্ছে অ্যাডভাইজারি বডি, সিদ্ধান্ত এবং তার কোনো এক্সিকিউশন পাওয়ার নেই। না আছে ফিনান্সিয়াল গ্রান্ট দেওয়ার পাওয়ার, না আছে এক্সিকিউশন পাওয়ার। এবং 15 বছরের টার্মে নীতি আয়োগ এত লং টার্মে কোনো বডি এফেক্টিভলি কাজ করতে পারে না। তাহলে এই জায়গাটা নীতি আয়োগের দুর্বলতা রয়ে গেছে। কিন্তু প্ল্যানিং কমিশনটাকে এই জন্য রিইনস্টেট করার জন্য প্রায় নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্য দাবি করছে। কেন দাবি করছে আপনাকে বলি, এটা আগেও বলেছি যে প্ল্যানিং কমিশনের সময় আমরা ছিলাম বিশেষ তালিকাভুক্ত রাজ্য, স্পেশাল ক্যাটাগরি স্টেটস। 2015 পয়লা জানুয়ারি পর থেকে আমাদের স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস কিন্তু অফিসিয়ালি নেই। ফাইন্যান্স কমিশন কিছু কিছু জায়গা আমাদের বাড়তি একটু বরাদ্দ দেয়, অ্যাডজাস্ট করে, এটা আমরা সবসময় স্বাগত জানাই। কিন্তু যেহেতু স্পেশাল ক্যাটাগরি স্টেটাস এর মর্যাদা রইল না, এবং উল্টো দিক থেকে এবার ভাবুন ভোট কেন্দ্রিকতা এবং সরকারের পিলার হিসেবে বিহার অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা অলিখিতভাবে তৈরি হলো, এবং খোদ সমস্ত ক্যাপিটাল এক্সপেন্স থেকে শুরু করে বড় বরাদ্দ যখন বিহারের দিকে যাচ্ছে এই বাজেটে, গত ইন্টারিম বাজেটে বিহার অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে গেছিল, আগামী দিনে অন্ধ্রপ্রদেশ একটু চাপ দিয়ে বেশি করে নেবে, কারণ বিহারের ভোট মিটে গেছে, এবার আমাকে দাও। তাহলে এই হতে থাকলে উত্তর পূর্বাঞ্চল দিকে কি সত্যিই খুব বেশি ফ্লো আসার সম্ভাবনা থাকে? এক হচ্ছে প্ল্যানিং কমিশন নেই, দুই হচ্ছে আমরা বিশেষ তালিকা রাজ্যের মর্যাদা অফিসিয়ালি হারিয়ে ফেলেছি, আনঅফিসিয়ালি বলা হচ্ছে না তোমরা আছো, কিন্তু অফিসিয়ালি আমরা হারিয়ে ফেলেছি। তিন হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীরা সরাসরি বসে দাবি দেওয়ার জায়গাতে নেই এই মুহূর্তে। চার হচ্ছে যে যেহেতু কেন্দ্রীয় সরকারের নিজেরই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের এই এফেক্টিভ এক্সপেন্ডিচারটা ক্রমাগত ভাবে ডিক্লাইনিং, কমে যাচ্ছে, এবং প্রাইভেট এক্সপেন্ডিচারের দিকে সব থেকে বেশি জোর দেওয়া যায়, প্রাইভেট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রাইভেট ক্যাপিটাল সব থেকে জোর দেওয়া হচ্ছে, বরং ব্যক্তিগত বিনিয়োগ ক্ষেত্রকে উৎসাহিত করা হচ্ছে, ওখানে কিছু কিছু ডাইভার্ট করা হচ্ছে। সুতরাং ব্যক্তিগত বিনিয়োগ কিন্তু উত্তর পূর্বাঞ্চলে খুব বেশি আসবে না। কাজে ব্যক্তিগত বিনিয়োগকে খুব বেশি উৎসাহিত করলে তার বেনিফিট হয়তো মেগা সিটিগুলো পেতে পারে, বড় বড় উন্নত রাজ্যগুলো পেতে পারে, কর্ণাটক পেতে পারে, আমরা বা পশ্চিমবঙ্গ পেতে পারে। আমরা উত্তর পূর্বাঞ্চলে কিন্তু প্রাইভেট এক্সপেন্ডিচারের খুব বেশি বেনিফিট পাবো বলে হবে না। দ্বিতীয়ত ব্যক্তিগত বিনিয়োগের জায়গায় একটা জায়গা রয়ে যাচ্ছে বেসরকারি পুঁজির ক্ষেত্রে, তার গুণগত মান নিয়ে এখনো কোনো মনিটরিং চালু হয়নি। সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, সরকারি কোনো প্রতিষ্ঠান, পরিষেবা প্রতিষ্ঠান, তার একটা দায়বদ্ধতা থাকে, তার কিছু লিগালিটিস থাকে। বেসরকারি ক্ষেত্রে লিগালিটিস না থাকার ফলে, এবং এখনো পর্যন্ত সেগুলো আন্ডার প্রসেস, যার ফলে দেখুন যে খুব কম পয়সায় শিক্ষক নিয়োগ করছে, গুণগত মানের কোনো নেই, ছেলে মেয়েদের পয়সা নিচ্ছে, ডিগ্রি দিয়ে দিচ্ছে, যার জন্য কদিন আগে ভারতবর্ষে একটা ইউনিভার্সিটি, আমি তাকে আপনার নাম করেই বলছি, সিংহানিয়া ইউনিভার্সিটি, রাজস্থান, এটি প্রাইভেট ইউনিভার্সিটি। এই এক্সাম্পলটা আমার মনে দর্শকের কাছে যথেষ্ট। সিংহানিয়া ইউনিভার্সিটি গত কত বছর ধরে ঢালাও কিন্তু পিএইচডি ডিগ্রি দিয়ে যাচ্ছিল, এবং পিএইচডি দুটো সিস্টেম ছিল, যে তুমি আমাকে এত টাকা দাও আর আমি তোমাকে এজেন্ট দিয়ে দিচ্ছি,
তাদেরকে তুমি এত হাজার টাকা বা এত লাখ টাকা দেবে, তোমার পিএইচডিটা লিখে দেবে, এই ডিগ্রি চলেছে। ইউজিসি এত বছর পরে, আজকে প্রায় 16-17 বছর পরে নোটিফিকেশন দিতে বাধ্য হলো যে সিংহানি থেকে শুরু থেকে যত ডিগ্রি হয়েছে সব ক্যান্সেল। ক্যান্সেল। এখন সিংহানা ডিগ্রি যদি আজকে আপনি আজকে ক্যান্সেল হলো 15-16 বছর পরে, কিন্তু অনেক এই ডিগ্রি দিয়ে যারা চাকরি বাকরি করছে, কলেজে অধ্যাপনা করছে, চাকরি পেয়েছে, ইউনিভার্সিটিতে অধ্যাপনা তাদের কি করছে, হবে? তাদের কি হবে? এবং তারা যদি ওই গুণগত মান নিয়ে এসে পড়াচ্ছে, ছাত্রছাত্রী কি হবে? তাহলে একটা জায়গা পরিষ্কার সচেতন ভাবে যে আমি প্রাইভেট বেসরকারি পুঁজির, আমি বলছি না যে আমি বিরোধিতা করতে নেমেছি, কিন্তু বেসরকারি পুঁজিকে উৎসাহিত করা ভালো। বাজেটের মধ্যেও বেসরকারি পুঁজিকে 20 লক্ষ কোটি টাকা দিয়ে দেওয়া হচ্ছে, বা তা উৎসাহিত করা হচ্ছে R&D এর জন্য। যেখানে সরকারি ক্ষেত্রে মানে ডেভেলপমেন্ট, সরকারি বিশ্ববিদ্যালয়ে গ্রান্ট কেটে দেওয়া হচ্ছে, সরকারি রিসার্চ ইনস্টিটিউটে গ্রান্ট কেটে দেওয়া হচ্ছে, সেখানে বেসরকারি ক্ষেত্রে এটা করা হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাই দাঁড়িয়ে কিন্তু গন্ডগোলটা হয়ে যাচ্ছে যে কোথাও না কোথাও গুণগত মানে বেসরকারি পুঁজি উত্তর পূর্বাঞ্চলের জন্য আসবে না। তাহলে সব মিলিয়ে উত্তর পূর্বাঞ্চলকে অপেক্ষা করতে হবে এবং একটি মানে বিচারমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, পর্যবেক্ষণে রাখতে হবে যে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কি। কারণ অর্থনীতির গোড়ায় কতগুলো নিয়ম, কতগুলো বডি, এগুলো চেঞ্জ হয়ে গেছে এবং অর্থনীতির কাঠামোগত দিকটা চেঞ্জ হচ্ছে এবং সরকারের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে। এই ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল, আমার যেটা নিজস্ব অভিমত, যে আগামী দিনে উত্তর পূর্বাঞ্চল হয়তো আরো বেশি কোণঠাসা হয়ে যেতে পারে। এত ব্যস্ততার মাঝেও অনেক কথা হলো। মোটামুটি আমাদের যে বাজেট কি দিশায় গেল, কি পদ্ধতিতে এলো, মধ্যবিত্তদের যে ওই যে ট্যাক্স সুবিধা ছাড় যেটা পেলেন, তার পরিপ্রেক্ষিত কি এবং তার ভবিষ্যৎ কি ইত্যাদি নিয়ে প্রফেসর ডক্টর সেলিম শাহ যা বললেন সেটা অবশ্যই অভ্যর্থ। কারণ গতবার যা যা বলেছিলেন আমাদের কাছে তথ্য আছে, আপনারাও দেখে নিতে পারেন, প্রায় হুবহু মিলে গিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বলি, বাজেট হলো, আমরা অপেক্ষা করব। ইমপ্লিমেন্টেশন নিয়ে তো কোনো সময় কথা হয় না। বাজেট বক্তৃতা শুরু করার সময় যদি অর্থমন্ত্রী গত বছর কি কি করেছেন, বাজেট করার পরে কি কি আমাদের সুবিধা হয়েছে, কি কি আমরা পারিনি, সবটাই যদি ব্যাখ্যা করে বলতে পারতেন তাহলে আমরা খুশি হতাম। কারণ এখন পর্যন্ত যা অভিযোগ উঠে চলেছে সেটা হচ্ছে এই বাজেট মাত্র 7,65,00,000 লোকের দিকে তাকিয়েই, অর্থাৎ বিহার নির্বাচনের দিকে তাকিয়েই নাকি হয়েছে। আজকে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।